একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? জানি এখন সবার মন আনচান আনচান করছে। পুজো এসে গেল বলে কথা। বাঙালির মহোৎসব এক্কেবারে দোরগোড়ায়। এই সময় মনের মধ্যে একটু ছটফটানি ভাব থাকবে না? তাই কি হয়? বলছি, তোমাদের সব পুজো শপিং কমপ্লিট তো? না মানে ধরো, অষ্টমীর দিন কোন শাড়িটা পরে অঞ্জলি দেবে, আর তার সঙ্গে তোমার প্রিয় মানুষটা মানানসই কোন পাঞ্জাবিটা পরবে, সেসব নিশ্চয়ই ডিসাইড করা হয়ে গেছে, বলো? আচ্ছা, বলছিলাম কি, ষষ্ঠীর দিন কোন ঠাকুরটা দেখতে যাচ্ছ? নর্থে নাকি সাউথ? আচ্ছা, যারা জেলার শ্রোতা বন্ধুরা রয়েছে তাদেরও তো স্থানীয় জায়গায় প্রচুর বড় বড় পুজো হয়, সেখানেও তো দারুণ আনন্দ হয়, বলো? নবমীর দিন বাড়ির সকলে মিলে কিংবা ভালোবাসার মানুষটার সঙ্গে দুপুরবেলা একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সেরে আসবে, নাকি বাড়িতেই কবজি ডুবিয়ে মাটন পোলাও? কোনটা? হ্যাঁ, আসলে কি বলো তো, এইগুলো জানতে না ভীষণ কৌতূহল হয়। পুজো প্ল্যানিং বলে কথা, এ কি আর চারটিখানি ব্যাপার, বলো? এসবগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কেমন? আচ্ছা, আজকাল তোমরা সব কি সুন্দর সুন্দর সাজগোজ করে আগমনী ফটোশ্যুট করতে যাও, তারপর সমাজ মাধ্যমে প্রোফাইল ছবি চেঞ্জ করো। কি দারুণ লাগে বলো দেখতে? সে লোকে যাই বলুক, এসব শখের ব্যাপার বাবা, সবাই বুঝবে না, কি বলো? আচ্ছা, ধরো ওরকমই একটা ফটোশ্যুট করতে গেছো, আর তখনই তোমার সঙ্গে পরিচয় হলো একজন অপরিচিতের। তারপর ধরো আস্তে আস্তে কথা এগোলো, বন্ধুত্বও হলো, তারপর পুজোর সময় দেখা, 4 দিনে পুজো প্রেম জমে ক্ষীর হয়ে গেল। হতেই তো পারে বলো এমনটা। আর কে বলতে পারে সেই প্রেম পরবর্তীতে হয়তো পেয়ে যাবে পরিণয় পরিণতি। তাই এমন একটা গল্প নিয়ে আসছি আগামী শুক্রবার, মানে ওই চতুর্থীর দিন সন্ধেবেলায়, ঠিক রাত্রি 8টায়, শুভ শারদিয়া। শুনতে ভুলো না কিন্তু। এবার চলো শুরু করি আজকের গল্প। পুজো প্রেমের গল্প জমেছে। তবে তার আগে ওই আরও একটা কথা মনে করিয়ে দিতেই হয়। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে এখনও পর্যন্ত প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় আমরা নিয়ে হাজির হই একটা করে গা ছমছমে ভূতের গল্প। তবে পুজোর পর থেকে সেই চ্যানেলে আসছে রহস্য এবং রোমাঞ্চের গল্প, সপ্তাহের আরও একটা দিন করে। তাই ভূত চর্চা সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। ভূত চর্চার লিংক পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো, বকবক অনেক হলো, এবার শুরু করি আজকের গল্প। আজকের গল্প পুজো প্রেমের গল্প জমেছে। গল্পের লেখক আমি প্রীতম, তোমাদের বন্ধু, আর গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। আর হ্যাঁ, আমার সঙ্গে এই গল্পের অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছে তাদের মধ্যে অবশ্যই তোমাদের বন্ধু অন্তরা তো আছেই, তার সঙ্গে রয়েছে মিনহাজুল, শর্মিষ্ঠা আর মৌটুসি। তাহলে চলো আর সময় নষ্ট না করে সোজা চলে যাই গল্পে। দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগ বরাবরই একটু বেশি, আর কলকাতার দুর্গাপুজো নিয়ে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর যে আবেগ উদ্দীপনা রয়েছে তা তো আশা করি গোটা বিশ্ব জানে। আর এই দুর্গাপুজোর সঙ্গে প্রেমের সম্পর্ক আরও বেশি ঘন। বিশ্বাস করো, পুজো আর প্রেম এই দুটো খানিকটা ফুচকা আর তেঁতুল জল, কিংবা ধরো চায়ের সঙ্গে বিস্কুটের মতো, একে অন্যের একেবারে পরিপূরক। এই পুজোতে কত সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, মানছি যে দশমী শেষ হতে না হতেই বেশিরভাগ সম্পর্কগুলোই খানিকটা ফিকে হয়ে যায়। কিছু সম্পর্ক কিন্তু বছরের পর বছর পাশাপাশি দাঁড়িয়ে অষ্টমীর অঞ্জলি দেওয়া পর্যন্ত টিকে যায়।
পুজো আসলে শুধু 5 দিনের উৎসব তো নয়। পুজো মানে একরাশ আবেগ, স্মৃতি, গন্ধ, রং, আলো আর অজস্র মানুষের হাসি খুশি মুখ। কিন্তু এই আবেগটা টের পাওয়া যায় সবচেয়ে বেশি তখনই যখন কেউ পুজোর সময় কলকাতা থেকে দূরে থাকে। আমাদের দীপশিখা দাশগুপ্ত ঠিক তেমনই একজন। সোমবার সকালে ব্যাঙ্গালোরের রোদটা যেন হালকা ধূসর হয়ে মিশে আছে শহরের কংক্রিটের ভিড়ে। সারা দিনের ব্যস্ততার শব্দ, অফিস বাসের হর্ন, গাড়ির লম্বা লাইন, সব মিলিয়ে শহরের সকাল শুরু হয় ঠিক একইভাবে। না না, এখানে লাইফের কোনো বৈচিত্র্য নেই, বরং যেটা আছে সেটা হলো কর্মব্যস্ততা আর ইঁদুর দৌড়। এখানে জীবন চলে ঘড়ির কাঁটা মেপে। আসলে বলতে গেলে এখানে জীবন তো সেভাবে চলে না, বরং দৌড়য়। কি শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যেও এমন কেউ কেউ নিশ্চয়ই আছেন যারা দুর্গাপুজোয় কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে, হয়তো এবছর বাড়ি ফিরতে পারবেন না। তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন আমার কথাগুলো, তাই তো? দীপশিখা ব্যস্ত হাতে অফিসের ব্যাগ গোছাচ্ছিল। 26 বছরের এই মেয়েটার জীবন ব্যাঙ্গালোরে বেশ গোছানোই বটে। সকাল সকাল 7:30টায় ওঠা, কফি খাওয়া, হালকা ব্রেকফাস্ট, তারপর অফিস। সারাদিন কম্পিউটার, কোড, প্রেজেন্টেশন আর টার্গেট। আর সন্ধে হলেই ওই পায়রার খোপে আবার ফিরে আসা আর অপেক্ষা করা কখন আবার পরের দিন সকাল হবে, কখন আবার উড়ে পালাতে হবে অফিসের ঠিকানায়। কিন্তু মনটা যে কখনোই পুরোপুরি এ শহরে থাকে না। কম্পিউটার স্ক্রিনের আলোয় চোখ ক্লান্ত হয়ে গেলে হঠাৎ সে ফিরে যায় ভবানীপুরের পুরনো পাড়ায়, পুরনো সেই বাড়ি যেখানে দাদু ঠাকুমা, কাকু কাকিমা, ভাই বোন সবাই মিলে একসঙ্গে থাকত। মনে পড়ে ওদের সেই যৌথ পরিবারের কথা, যেখানে পুজো এলেই ওরা আঙুলের করে গুনে রাখত এবছর ঠিক কটা জামা হবে, কে দেবে কোন জামাটা, আর সঙ্গে কোন দিন কোন জায়গায় ঠাকুর দেখতে যাওয়া হবে। তবে সেই ছোট ছোট আনন্দগুলো আজ একেবারে অতীত। চাইলেও আর ফিরে যেতে পারবে না সেই ছোটবেলায়, কারণ সেই ছোটবেলার বড্ড মায়া মাখা মুখগুলো আজ হয় বয়সের ভারে ক্লান্ত, আর না হলে ব্যস্ততার কারণে তারাও আর যোগাযোগে নেই। ছোটবেলায় যেভাবে প্রতিবেশীরা একসঙ্গে পাড়ায় পুজো করত, সেটা ভাবলেই এখনো হাসি পায় ওর। একটা পুজো মানেই যেন এক বিরাট নাটক। কার কতগুলো জামা হলো, কার নাচের অনুষ্ঠান কোন দিনে, কে পাড়ার প্রতিযোগিতায় প্রথম হলো, এসব নিয়ে চলতো কচকচানি। সব থেকে মজার কি ছিল জানো? ওই অষ্টমীর দিন ভোগ খাওয়ার ব্যাপারটা। কেউ চাইছে এবছর খিচুড়ির সাথে লাবড়া হোক, কারোর আবার মতামত না না খিচুড়ির সঙ্গে আলুর দমটাই বেস্ট কম্বিনেশন। কেউ কেউ তো আবার বাঁধাকপির তরকারি ছাড়া খিচুড়ি খেতে পছন্দই করেন না। তবে তার মধ্যেই ভোগের খিচুড়ির স্বাদটা কিন্তু একদম অন্যরকম। কি তাই তো? আর তারপর ওই দশমীর দিন শাঁখ বাজানোর প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা, আরো কত কি। কিন্তু এখন সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। প্রমোটিং হয়ে গেছে ওদের পুরনো বাড়িটা, সেই উঠোন, বারান্দা, সদর দরজা কিছুই আর নেই। বাবা মারা গেছেন কয়েক বছর হলো। তারপর থেকে মা একাই ওই নতুন ফ্ল্যাটেই থাকেন। ফোনে আজকাল মা প্রায়ই বলেন, শোন, ওই পাশের ফ্ল্যাটে নতুন একটা ছেলে ভাড়া এসেছে, রনি নাম। বেশ ভদ্র ছেলে জানিস,
আমার খুব দেখাশোনা করে, মাঝে মাঝে বাজার করে দিয়ে যায়। খুব ভালো মা, বেশ নিশ্চিন্ত হওয়া গেল। এবার বাড়ি গেলে ভদ্রলোকের সঙ্গে পরিচয় করে নেব। দরকারে অদরকারে খানিকটা শান্তি তো পাবো। তোর ভদ্রলোক কি বলছিস রে? বাচ্চা ছেলে, তোর থেকেও 8-9 মাসের ছোট, জানিস? মা, আমার কিন্তু 26 হলো, এখন আর আমি ছোট নেই। তাই ওনাকে ভদ্রলোক বলাতে কোনো গ্রামাটিক্যালি মিস্টেক হয়নি। উফ, তোর সঙ্গে কথায় পারা মুশকিল। শোন, আগে থেকেই কিন্তু বলে রাখছি, এবছর কিন্তু ছুটি নিয়ে আসতেই হবে। ব্যাঙ্গালোরে বসে শুনতে শুনতে দীপশিখার বুকের ভেতর হালকা একটা অপরাধ বোধ কাজ করে। ও জানে মা একা, ও জানে কলকাতার বাড়িতে এখন আর আগের মতো লোকজন নেই। তবু চাকরির টানে নিজের কেরিয়ারের কারণে ফিরতেও পারে না। তাই প্রয়োজনে অপ্রয়োজনে মায়ের শরীর খারাপে কিংবা হঠাৎ কোনো দরকারে মায়ের পাশে দীপশিখা থাকতে পারে না। তবু অন্তত কাউকে একটা তো মা পেয়েছেন, যাকে কোনো সমস্যায় পড়লে একটু ভরসা করতে পারবে। এটা ভেবে মনে মনে খানিকটা স্বস্তিই লাগলো। কিন্তু পুজো এলেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। শরতের আকাশ, কাশফুল, মায়ের হাতের লুচি ভাজার সেই গন্ধ, এইসবের একটা আলাদাই টান। এবছর তাই অনেক আগে থেকেই ছুটির জন্য অ্যাপ্লিকেশনটা করেই রেখেছিল দীপশিখা। আর আশ্চর্যের বিষয়, এইবার সত্যি সত্যি সেটা অনুমোদনও হয়ে গেল। মানে মহালয়ার পরের দিনই ও কলকাতায় ফিরতে পারবে। তবে কলকাতায় ফিরে 2-3 দিন ওয়ার্ক অ্যাট হোম ওকে করতে হবে ঠিকই, কিন্তু তারপর পঞ্চমী থেকে টানা লক্ষ্মী পুজো পর্যন্ত আর অফিসের পাঠ নেই। তাই এবছর দীপশিখা বাড়িতে থাকবে লক্ষ্মী পুজো পর্যন্ত। বিমান যখন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নামল, তখন রাত নামতে চলেছে শহরে। কিন্তু বাইরে বেরোতেই দীপশিখার বুকটা ভরে গেল। চারদিকটা আলো ঝলমল করছে, পুজো কমিটিদের তৎপরতা চোখে পড়ার মতো। বড় বড় লাইটের গেটের বাঁশের স্ট্রাকচার বানানো হয়ে গেছে। একটা আলাদা গন্ধ আছে এই শহরের। গরমে ভিজে ধুলো মাখা হলেও এই গন্ধটা অন্য কোনো শহরে পাওয়া যায় না। শহর যেন নিঃশব্দে বলে ওঠে, স্বাগতম, আবার এলি তো। মা আগে থেকেই ট্যাক্সি বুক করে রেখেছিলেন। ওই রনি না কি নাম যেন ছেলেটার, সেই ব্যবস্থা করে দিয়েছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত অনেকটা গড়ালো। ফ্ল্যাটের লিফটে ওঠার সময় দীপশিখা দেখতে পেল পাশের বাড়িগুলোতে ইতিমধ্যেই আলো লাগানো শুরু হয়ে গেছে। কোথাও লাল নীল সবুজ লাইটের ঝিকিমিকি, কোথাও আবার ঢাকের রেকর্ডিংও বাজছে আশেপাশের পুজো প্যান্ডেলের মাইকে। বাড়ির দরজা খুলতেই মা এগিয়ে জড়িয়ে ধরলেন। এসে গেলি? দেখ তো কেমন শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া করছিস না নাকি ঠিক মতো? দীপশিখা মাকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রেখে বলল, খুব খিদে পেয়েছে মা, চটপট কিছু খেতে দাও তো। ডাইনিং টেবিলে রাখা ছিল লুচি, আলুর দম, সাথে পায়েস। মায়ের রান্নার গন্ধে ক্লান্তি মিলিয়ে গেল এক নিমেষে। আর সেই খাবার দাবার চেটে পুটে খেয়ে সোজা ঘুম। পরের দিন ভোরে ঘুম ভাঙল আজানের সুরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছেন। কি এক্সপেক্ট করেছিলেন মহিষাসুরমর্দিনী বাজবে? আরে বাবা, সে তো বাজবেই, ওটা ছাড়া আবার দুর্গাপুজো হয় নাকি? কিন্তু এ শহর রবীন্দ্রনাথের শহর। নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এ শহরে কিন্তু দুর্গাপুজোর আনন্দ ঈদের রোশনাইয়ের সঙ্গে মিলেমিশে থাকে। জানলার বাইরে তাকিয়ে দেখল আকাশ ফর্সা হয়ে এসেছে। পাড়ার রাস্তায় কর্মচাঞ্চল্য।
2-3টে বাড়ি দূরে প্যান্ডেল তৈরি হচ্ছে। কারো কারো বাড়ি থেকে ভেসে আসছে মহিষাসুরমর্দিনীর গান, জাগো দুর্গা। কোথাও আবার পাড়ার অনুষ্ঠানের নাটকের মহড়াও চলছে। মাঝে মাঝে তাল কাটছে। তবু এইসব শোনার মধ্যে যে একটা আনন্দ, তা কিন্তু অমূল্য। মা এসে পড়লেন ঘরে। জানিস তো, আমাদের আবাসনের পুজো এবছর আরো বড় করে হচ্ছে। নতুন প্রজন্ম অনেক আইডিয়া দিয়েছে। তুই থাকছিস শুনে সবাই খুব খুশি হয়েছে রে। দীপশিখা বারান্দায় দাঁড়িয়ে সেই আবাসনের পুজোর সাজগোজ দেখতে শুরু করলো। ছোটবেলার সেই ব্যস্ততা, পাড়ার মানুষজনদের হইচই, নাচ গান, ঠাকুর দেখা, সব যেন আবার ফিরে আসছে। নিজের ঘরে এসে জানলার ধারে বসলো দীপশিখা। একটা ডায়েরি খুলে লিখতে শুরু করলো। আমি জানি পুজোর দিনগুলো আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলার সেই আনন্দে, কিন্তু এবার কিছুটা আলাদা অনুভব হচ্ছে। মনে হচ্ছে এবছর পুজোয় কিছু একটা ঘটতে চলেছে, যা আমার জীবনকে অনেকটা বদলে দেবে। আসলে একা একা ব্যাঙ্গালোরে থাকতে থাকতে মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখা এক প্রকার স্বভাব হয়ে দাঁড়িয়েছে দীপশিখার। তাই যত টুকরো টুকরো ভালো লাগা, খারাপ লাগা, ছোট ছোট স্মৃতিগুলো সব ধরে রাখার চেষ্টা করে ওই ছোট্ট ডায়েরিটাতে। আর এই ডায়েরিটা একবার খুললেই নানান রকম স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে। আজও তার অন্যথা হলো না। মনে মনে খানিকটা হেসেই ফেলল। এই তো সেদিনের ঘটনা। সকাল 8টা, ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড অঞ্চলের এক ব্যস্ত আবাসনে দাঁড়িয়ে আছে 4 তলা একটা বিল্ডিং। সেখানে এক কামরার ফ্ল্যাটে 26 বছরের দীপশিখা দাশগুপ্ত আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আয়নায় ওর চোখের নিচে হালকা কালি স্পষ্ট। হবে নাই বা কেন বলুন তো? সারাদিনের অফিসের খাটাখাটনির পর বাড়ির যাবতীয় নিজের কাজটুকু তো নিজেকেই করে নিতে হয় এখানে। কম্পিউটারের স্ক্রিনের আলোয়, ডেডলাইনের চাপে গত 4 বছরে অনেকটা পাল্টে গেছে মেয়েটা। ক্লাস 2 থেকে 12, ভবানীপুরের গলি, পাড়া, ঠাকুর দেখা, সব মিলিয়ে জীবনের রঙিন দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। সেদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওর হাতে চলে এসেছিল অফিসের মেসেজ, ক্লায়েন্ট কল অ্যাট 11 AM, বি রেডি উইথ ইয়োর প্রেজেন্টেশন। একটা গভীর নিঃশ্বাস ফেলে ব্যাগ গুছিয়ে নেয় দীপশিখা। চাকরি, কেরিয়ার সব আছে, কিন্তু সেই ছোটবেলার দিনগুলো, সেই আনন্দ, ছোট ছোট মুহূর্তগুলো কোথায় যে হারিয়ে গেল সব। মনের মধ্যেই কথাটা গুনগুন করে ওঠে। তারপর ল্যাপটপ, ব্যাগ কাঁধে নিয়ে যখন ফ্ল্যাটের দরজা বন্ধ করে, করিডরে তখন আশেপাশের ফ্ল্যাটের ব্যস্ত লোকজনেদের ভিড়। সকলে অফিস যাচ্ছে, কেউ ক্যাব ধরবে, কেউ বা অফিস বাস। আর মাত্র কয়েকটা দিন বাদেই পুজো। এখানেও প্রকৃতিতে শরতের আগমন স্পষ্ট। দীপশিখা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, এই শহরে পুজোর কোনো গন্ধ নেই। পুজো মানেই এখানে লং উইকেন্ড, একটু ছুটি, একটু মল, রেস্তোরাঁ, আর কিছুই নেই। কিন্তু কলকাতায় পুজো মানেই আলাদা একটা রোমাঞ্চ। চারিদিকে একেবারে হই হই ব্যাপার, কত প্ল্যান, কত ঘোরাঘুরি। যত ব্যস্তই হোক, দীপশিখার চোখে ভেসে ওঠে শরতের আকাশের নীল রঙে কাশফুলের সাদা ঢেউ। কিন্তু ব্যাঙ্গালোরে বসে সেই স্বাদ উপভোগ করার সুযোগ কোথায়? এমনকি এই না পাওয়ার কথাগুলো যে কারোর সঙ্গে ভাগ করে নিলেও মনটা একটু হালকা হয়, সেটুকু সুযোগও নেই। তাই সমস্ত পাওয়া না পাওয়া সব কথাগুলো মনের মধ্যে চেপে রাখতে রাখতে একসময় যখন বড্ড কষ্ট শুরু হয়,
তখন থেকেই এই ডায়েরির মধ্যে ছোট ছোট অনুভূতিগুলোকে লিখে রাখত দীপশিখা। সেদিনের ঘটনাটাও জলজল করছে ডায়েরির পাতায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। অফিসে যখন সবাই ছুটি পাওয়ার জন্য লড়াই করছে, দীপশিখার ইনবক্সে এলো নোটিফিকেশন, লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ফ্রম মহালয়া প্লাস 10 days। বুকটা কেমন যেন হালকা হয়ে গেল, চোখের কোল ভিজে এলো জলে। একটা অন্যরকম আনন্দে আর আবেগে মন তখন হাওয়ায় উড়ছে। এবার তাহলে মহালয়ার পরদিনই কলকাতায় যেতে পারবো, থাকবো লক্ষ্মী পুজো পর্যন্ত। ওর চোখের সামনে ভেসে উঠল আবাসনের প্যান্ডেল, পাড়ার বন্ধু রুনার হাসি মুখ, পাড়ার ফুচকা কাকু, আর সেই এক রাশ আলো ঝলমল রাত। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি যখন দক্ষিণ কলকাতার রাস্তায় ঢুকছিল, দীপশিখার বুকটা যেন হু হু করে উঠছিল। দুধারে কালীঘাট, ভবানীপুর, বালিগঞ্জ সব জায়গায় প্রস্তুতি প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছে। প্যান্ডেলের কাঠামো তখনও 90% শেষ হয়ে গেলেও কাঠ মিস্ত্রিদের একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হচ্ছে। ট্যাক্সির ভেতর থেকে জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতেই চোখ ভিজে এলো, তাই ডায়েরির পাতায় লিখে রাখলো কয়েকটা কথা। এই শহর, এই আবহাওয়া, এই গন্ধ, সব কিছু আমারই। বাড়ির গেটে দাঁড়িয়েছিলেন মা, দরজা খুলে জড়িয়ে ধরেছিলেন। সেই আদরের, সেই স্নেহের যে উত্তাপ, তা গতকাল অনেক দিন পর উপভোগ করল দীপশিখা। তারপর কি হলো সে তো আপনারা জানেন। সেদিন রাতটা একটা লম্বা ক্লান্তির ঘুম ঘুমিয়েছিল দীপশিখা। মায়ের চোখে জল টলমল করে উঠেছিল। মা যেন হঠাৎ করে তার নিঃসঙ্গ জীবনে এক টুকরো চাঁদ হাতে পেয়েছিলেন। বাড়ি ফেরার সেই আনন্দ, মায়ের চোখের সেই আলো মনের ভেতরটা নাড়িয়ে দিয়েছিল দীপশিখার। ডায়েরির পাতায় মনের কথাগুলো লিখতে লিখতে হঠাৎ চোখ পড়ল আবাসনের নিচে গ্রাউন্ডে। বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখল আবাসনের ফটকে বাঁশ দিয়ে গেট বানানো হচ্ছে। ঠিক সেই আগের মতো বড্ড মজা হচ্ছে আজ ওর। মহালয়া কেটে গেছে আজ 2 দিন হলো। তিথি অনুযায়ী আজ দ্বিতীয়া। এর মধ্যেই আশেপাশের সব প্যান্ডেলে প্যান্ডেলে বাজতে শুরু করে দিয়েছে নানান রকম গান। কোন গানগুলো সে তো তোমরা জানোই। ওই যে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, তারপর বন্ধ মনের দুয়ার গিয়েছে খুলে, তারপর ওই গানটা ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে লুকিয়ে আমার, তারপর এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, আর ওই গোল্ড প্রিন্টের শাড়ি পরে আরো কত কি। কোথাও আবার স্কুল পড়ুয়ার দল পুলকার করে বাড়ি ফিরছে, তাদেরও চোখে মুখে এক রাশ আনন্দ। হবে নাই বা কেন, এখন থেকে বেশ কিছুদিনের একটা লম্বা ছুটি, হইহুল্লোড় মজা আর ঘোরাঘুরি করেই সময়টা কাটবে। রোজ হোমওয়ার্কের চাপ নেই, প্রাইভেট টিউশনের ক্লাস নেই, উইকলি টেস্ট নেই, পড়াশোনার জন্য জোর জবরদস্তিও নেই। আমাদের আবাসনের পুজো এবছর আরও জাঁকজমক করে হবে। এবারে নাকি ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান হবে সন্ধেবেলায়। তারপর জানিস, অষ্টমীর দিন বাড়িতে রান্না বন্ধ, দুপুরবেলা খিচুড়ি, রাতে কচুরি। নবমীর দিন শুনলাম নাকি পাঁঠার মাংস হবে, চাঁদাও নিয়েছে সেরকমই। দীপশিখা মায়ের হাত ধরে বারান্দায় দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। সেই চেনা গলি, সেই দোকান, সেই চায়ের কাপে ধোঁয়া, সব কিছু যেন আবার একসঙ্গে ফিরে এলো জীবনে। দীপশিখা হঠাৎই ভাবনায় ডুবে গেল। নতুন জামার গন্ধ, পাড়ার মণ্ডপে বসে কাকিমাদের গল্প, কাকুদের আড্ডা, মহালয়ার ভোরবেলা ঠাকুর আনতে যাওয়ার তাড়াহুড়ো, ভাই বোনেদের খুনসুটি, প্রতিযোগিতায় গান গাওয়া বা নাটক করা। আবার এক মুঠো শৈশব ফিরে পাবে কি এবছর? আর বিজয়ার দিনে মায়ের হাত ধরে
পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, কাকিমা জেঠিমাদের প্রণাম করে ফিরে আসা, মাঝে মাঝে পাড়ার প্রতিমার সঙ্গে নিরঞ্জনের ঘাট পর্যন্ত যাওয়া, তারপর বাড়ি ফিরে নিমকি, নাড়ু, গজা, আরো কত কি। আর 2 দিন পেরোলেই তো লক্ষ্মী পুজোর তোড়জোড়ও শুরু হয়ে যায়। এসব দিন সত্যি হারিয়ে গেল জীবন থেকে। তবু আবাসনের পুজো যেন সেই পুরনো দিনের স্মৃতিকে আরো একবার নতুন করে ফিরিয়ে আনবে বলেই মনে হচ্ছে। দুপুরে খেতে খেতে মা বললেন, ওই পাশের ফ্ল্যাটের ছেলেটারে, রনি, খুব ভালো, কত কাজ করে দেয় বলতো। তুই থাকলেও আমার এতটা উপকার করতে পারতিস কিনা জানি না। দীপশিখা হাসল। এত প্রশংসা করছো, অ্যাডপ্ট করে নাও। মা আবার হেসে বললেন, আরে না রে, তবে মনের জোর পাই ওর জন্য। এই বয়সে তো আর সব সামলানো যায় না। দীপশিখা মায়ের দিকে তাকালো। মায়ের চোখে কি একটু একাকিত্ব ভিড় করেছে? মেয়েটার মনটা হালকা অপরাধ বোধে ভরে গেল আবার। সন্ধেবেলায় ঘরে বসে ডায়েরিতে লিখে রাখল দীপশিখা। কলম ধরতেই মনে হলো বুকের ভেতরকার সব অস্থিরতাগুলো বেরিয়ে আসছে একে একে। পুজো মানে আমার কাছে শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানে ছোটবেলার সেসব অমলিন স্মৃতি, যা আজও আমায় ডেকে ফেরে। এবার ফিরেছি, জানি না কেন মনে হচ্ছে কিছু একটা আলাদা ঘটবে, কিছু নতুন শুরুর ইঙ্গিত পাচ্ছি যেন। হাতের কলমটাকে থামিয়ে আকাশের দিকে তাকালো। তারায় ভরা পরিষ্কার আকাশে তখনও ভেসে বেড়াচ্ছে কয়েক খণ্ড মেঘ, যেন দুর্গাপুজোর আগমনী বার্তা। পরের দিন থেকে পুজোর প্রস্তুতি যেন আরও জোরদার হয়ে উঠল। শেষ মুহূর্তের প্রস্তুতি বলে কথা, কোনো খামতি থাকলে চলবে না। রঙিন লাইট লাগানো হচ্ছে, মাইক টেস্ট হচ্ছে, হ্যালো 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 1 2 3 1 2 3 হ্যালো হ্যালো চেক চেক। পাড়ার কাকিমা জেঠিমারা মহিষাসুরমর্দিনীর গানের রিহার্সাল করছে। পঞ্চমীর দিন পুজো উদ্বোধনে অনুষ্ঠান হবে, তারই মহড়া চলছে ফ্ল্যাটের এদিক সেদিক। দীপশিখা নিচে নেমে গিয়ে সবার সঙ্গে আড্ডায় যোগ দিল। পুরনো বন্ধু রুনার সঙ্গে দেখা হলো। আরে দীপু, কবে এলি? দারুণ হয়েছে রে, একসাথে ঠাকুর দেখবো আমরা। এই তো 2 দিন হলো, পরশু রাত্রে ফিরেছি। কদিন থাকছিস বলতো? আছি তো লক্ষ্মী পুজো পর্যন্ত। আরে বাহ, তাহলে তো জমে যাবে এবার। দীপশিখার চোখে মুখেও তখন খুশির ঝিলিক। সম্মতি সূচক ভঙ্গিতে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ তা যা বলেছিস। সাউথ কলকাতার কিন্তু সব ঠাকুর দেখবো বলে রাখলাম। কিন্তু দীপশিখা স্পষ্ট বলে দিল, অত হাঁটলে তার পায়ে ব্যথা করবে। অতএব সে কিন্তু এই ঘুরে ঘুরে অত প্যান্ডেল হপিং করতে পারবে না। আর তক্ষুনি ঝাঁঝালো সুরে প্রতিবাদ ভেসে এলো রুনার দিক থেকে, না না, ঘ্যান ঘ্যান করলে হবে না, কিন্তু হোল নাইট ঠাকুর দেখবো। ওদের দুজনের জমিয়ে আড্ডায় যেন আবার এক টুকরো ছোটবেলা ফেরত চলে এলো। রাতে সেদিন বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল দীপশিখা। কানে ভেসে আসছে ঢাকের আওয়াজ, বাঁশির সুর, গানের রিহার্সাল, সব কিছু। মনের ভেতর কেমন যেন একটা অস্থিরতা জমে উঠছে। এবারের পুজোটা একেবারে আলাদা। এই শহর, নিজের মানুষগুলো, নিজের খাট, নিজের বিছানা, সেই আবার নিজের কমফর্ট জোন। নিজের অজান্তেই মুখে হাসি ফুটল। জানলা দিয়ে বাইরে তাকাতেই দূরে প্যান্ডেলের আলো ঝিকিমিকি করে উঠল। রাতের আকাশে ভেসে বেড়াচ্ছে পুজো পুজো গন্ধ। দীপশিখার মনে হলো এ শহর, এ পুজো, এ আবাসন, সব কিছু মিলিয়ে এবার জীবনের পাতায় নতুন একটা অধ্যায় যোগ হতে চলেছে। পুজোর আর মাত্র 2 দিন পড়ে রয়েছে হাতে। শপিং মলটা ছিল একেবারে গমগমে। হবে নাই বা কেন, শেষ মুহূর্তের পছন্দের কেনাকাটা সেরে ফেলতে হবে। চারপাশে আলোর ঝলকানি,
লাউড স্পিকারে ভেসে আসছে নানান রকম অফারের ঘনঘটা, আর দোকান থেকে দোকানে ছুটে বেড়াচ্ছে মানুষের ঢল। দীপশিখা মনে মনে ঠিক করেছিল এবার পুজোর শপিং জমিয়ে করবে। ব্যাঙ্গালোর থেকে বেশ কিছু জামা কিনে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু কলকাতার পুজোর শপিংয়ের আলাদাই একটা অনুভূতি। ওটা তো একেবারেই অন্য লেভেলের, তাই না? আজকাল সারা বছর প্রয়োজনে অপ্রয়োজনে জামা কাপড় টুকটাক অনলাইনে কেনাকাটা চলতেই থাকে, তাই হয়তো আলাদা করে পুজোর জামা কাপড় কেনার সেভাবে দরকার পড়েই না। তবে ছোটবেলার দিনগুলো বড্ড মনে পড়ে যায় দীপশিখার। যখন হাফ ইয়ারলি পরীক্ষার শেষে মহালয়ার আগে বাবা মায়ের সঙ্গে গড়িয়াহাটের দোকানে দোকানে ঘুরে ঘুরে ফ্রক, কুর্তি, চুড়িদার কত কিছু কিনে নিয়ে আসতো, আর প্রত্যেক দিন নতুন নতুন জামা ট্রায়াল দিয়ে দেখে নিত একবার করে। তারপর নতুন জুতো, পাছে সেই জুতো পরে হাঁটতে গিয়ে পায়ে ফোসকা পড়ে যায়, তাই আগে থেকেই বাড়িতে সেই জুতো পরে চলতো প্র্যাকটিস। এখন অবশ্য সেই নস্টালজিক দিনগুলো আর নেই। তবু পুজোর আগে যখন কলকাতায় আসার সুযোগ পেয়েছে, আর কলকাতায় যখন আজকাল মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে এত বড় বড় সব মল, তখন তো পছন্দের কিছু কেনাকাটা করতেই হবে, অন্তত কিছু ট্রেডিশনাল ড্রেস। মলের দ্বিতীয় তলায় উঠে একটা বড় জামা কাপড়ের ব্র্যান্ডের দোকান দেখে ঢুকে পড়ল দীপশিখা। অনেকগুলো ড্রেস পছন্দও হলো। শপিং কার্টে জামা কাপড়গুলো নিয়ে সেলস পার্সনের নির্দেশ ফলো করে চলে গেল ট্রায়াল রুমে। যতই হোক, কোন জামাটায় কেমন দেখতে লাগছে সেটা একবার ট্রায়াল দিয়ে দেখে তো নিতেই হবে। ড্রেস নিয়ে ঢুকে গেল ভিতরে, আর এখানেই ঘটল ঘটনা। দরজা টেনে দিলেও ব্যস্ততার মাঝে সেটা লক করতে গেল ভুলে। দীপশিখা আয়নার সামনে দাঁড়িয়ে জামা কাপড় বদলাতে যাবে, ব্যাস ঠিক তখনই হঠাৎ করেই দরজা ঠেলে কে যেন ঢুকে পড়ল। কে? এ কি? চুপ করুন। চিৎকার করতে গিয়েও কথাগুলো আটকে গেল দীপশিখার। ওর চোখের সামনে দাঁড়িয়ে এক অচেনা ছেলে। ছেলেটাও একেবারে থমকে গেছে। তার মুখে এমন এক্সপ্রেশন যেন ভুল করে কারোর বাথরুমে ঢুকে পড়েছে। আতঙ্কে ছেলেটা হাত দিয়ে সজোরে চেপে ধরেছে দীপশিখার মুখ। তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। সরি, ভুল করে ঢুকে গেছি, বিশ্বাস করুন আমি ইন্টেনশনালি আসিনি। কিন্তু দীপশিখা তো ভয় পেয়ে গেছে, মুখ খুলে আর্তনাদ করতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলেটা একেবারে মরিয়া ভঙ্গিতে এসে মুখটা চাপা দিয়ে দিয়েছে, আর সেজন্যই এবার দীপশিখার ভয় পরিণত হয়েছে রাগে। চুপ, দয়া করে চিৎকার করবেন না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বাইরে লোকজন ভিড় করে ফেলবে, সবাই ভাববে আমি বোধহয় আপনার সঙ্গে খারাপ কিছু করেছি। আমি কিন্তু ভদ্রলোক, মানে গ্রাফিক্স ডিজাইনার, মানে শিক্ষিত, মানে আমার কিন্তু ওরকম কোনো খারাপ ইন্টেনশন নেই, বিশ্বাস করুন প্লিজ। ছেলেটা হড়বড় করে বলেই চলেছে, ঘাম ঝরছে তার কপাল বেয়ে। দীপশিখার চোখ রাগে লাল। ছেলেটা মুখ থেকে হাত সরাতেই সে ঝট করে বলল, এই তোমার ভয় নেই? আমি এক্ষুনি মল ম্যানেজারকে বলবো, দাঁড়াও, তারপর তোমাকে আমি পুলিশে দেওয়ার ব্যবস্থা করবো, দাঁড়াও। ছেলেটা তখন কাকুতি মিনতি ভঙ্গিতে হাত জোর করে দাঁড়ালো। না প্লিজ, আমি ভুল করে ঢুকে পড়েছি। আমি মা কালীর দিব্যি বলছি, এই আপনার দিব্যি বলছি, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। কথাটা বলেই ছেলেটা দীপশিখার মাথার তালুটা তার ডান হাতের স্পর্শে দিব্যি খাওয়ার ভঙ্গিতে একবার ছুঁয়েও দিল। ব্যাস, উনি রাগে আগুন তেলে বেগুন। তোমার সাহস তো বড় কম নয়। একে এরকম একটা অপরাধ করেছো, তার উপর আমারই দিব্যি দিয়ে কথা বলছো। দাঁড়াও, তোমার নামে তো আমি কমপ্লেন করবই, দাঁড়াও। আরে না, বিশ্বাস করুন, প্রয়োজনে আমি আমার দিব্যি দিচ্ছি, আমার বাবা মা 14 গোষ্ঠীর দিব্যি দিচ্ছি। আমি নিজে ওই জামা কাপড়গুলো ট্রায়াল দিতে এসেছিলাম এখানে।
তা এতগুলো ট্রায়াল রুম থাকতে ট্রায়াল দেওয়ার জন্য এটাই পছন্দ হলো? বলা নেই কওয়া নেই ধুম করে ঢুকে পড়লেন? আরে বাবা, অন্য ট্রায়াল রুমগুলো সব ভেতর থেকে লক করা, একমাত্র এটাই লক করা ছিল না। আমি কি করে জানতাম যে আপনি লক না করেই ট্রায়াল দিচ্ছেন? ও আচ্ছা, চোরের মায়ের বড় গলা। তার মানে আপনি আমার ভুল এমনটা বলতে চাইছেন? ঠিক আছে, ডাকছি আমি মল ম্যানেজারকে। মল ম্যানেজার! আরে আরে আরে, না 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 না, মেনে নিচ্ছি তো, আমারই দোষ। প্লিজ আপনি এরকম কোনো একটা সিন ক্রিয়েট করবেন না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। দীপশিখার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল, মুখটা কেমন দুষ্টু হাসিতে চকচক করছে। ঠান্ডা গলায় ছেলেটাকে তুমি সম্বোধন করেই বলল, ঠিক আছে, তোমাকে আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। ছেলেটা তো আকাশ থেকে পড়ল, চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো, শর্ত? কেমন শর্ত? আজ আমি যত শপিং করব সব ব্যাগ তোমাকে বয়ে বেড়াতে হবে। আর হ্যাঁ, একটাও কথা কিন্তু তুমি বলতে পারবে না। ছেলেটা হতবাক হয়ে গেল। কি? আমি কেন তোমার ব্যাগ বইব? অমনি দীপশিখা ঠোঁট বেঁকিয়ে বলল, ও বইবে না? তাহলে আমি এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিই, আর তুমি 5 মিনিটের মধ্যেই মল থেকে বেরিয়ে সোজা পুলিশের কাছে। ছেলেটা মাথায় হাত দিল, মুখ থেকে ফস করে বেরিয়ে গেল। উফ, বাঁচার জন্য কি কি না করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোমার শর্তেই রাজি। ওকে, দ্যাটস গুড। তুমি আপাতত তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমি ট্রায়াল দিয়ে আসছি, তারপর বিলিং সেকশনে যাব। আর এইভাবেই শুরু হলো এক আজব শপিং অভিযান। শপিং মলের দুঃসহ সফর চলল দীর্ঘক্ষণ ধরে। এই দোকানে জিন্স, ওই দোকানে পালাজো, সেই দোকানে সানস্ক্রিন, ওই দোকানে লিপস্টিক, অমুক দোকান থেকে মায়ের জন্য শাড়ি, তমুক দোকান থেকে জুয়েলারি। প্রায় ঘন্টার পর ঘন্টা চলল শপিংয়ের ঘন ঘটা। আর এসবের মধ্যেই ছেলেটা তো রীতিমতো নাকানি চোবানি খেয়ে গেছে। মনে মনে কখনো বা বলছে, আজ দারুণভাবে ফেঁসে গেলাম, কি দরকার ছিল আজকে আমার শপিং করতে আসার। এবার পুজোটা নাই বা নতুন জামা কাপড় পরতাম। এক্সকিউজ মি, তুমি কি কিছু বলছো? ওমা, বললাম বুঝি? কই না তো, আমি তো ভাবছিলাম আজ আর আমি শপিং করব না। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। আজ তাহলে আমি শপিংটা কমপ্লিট করে নি, তুমি না হয় আরেকদিন এসে করে যাবে। হ্যাঁ তাই তো, আমার হাতে তো অগাধ সময়। আজকের দিনটা বিকেলটা ছুটি ম্যানেজ করেছিলাম কোনোভাবে, কর্মুখ দেখে উঠেছিলাম, কে জানে। এই, আবার মনে হলো কিছু বিড়বিড় করছো, কোনো সমস্যা? সমস্যা আমার? কই না তো। না হলেই ভালো, না হলে আবার আমাকে সমাধানে নামতে হবে। আসলে কি বলতো, এই মল ম্যানেজার আমার না ভীষণ পরিচিত। এইবার কিন্তু আপনি আমায় হুমকি দিচ্ছেন। কি চাইছেন বলুন তো? ও মা, সে কি? আমি তোমাকে হুমকি দিলাম কই? একবার ভাবো তো, আজকালকার ছেলেগুলো কি অসভ্য, মেয়েদের ট্রায়াল রুমে ঢুকে পড়ছে, তারপরেও আবার বড় বড় ডায়লগ। এই আপনি কিন্তু ব্ল্যাকমেলও করছেন এবার। কি করবে বলো, মেয়েদের তো প্রায়োরিটি একটু বেশিই দিতে হয় না? না না, ছেলেটা আর কোনো কথা বাড়ায়নি, পায়ে পায়ে দীপশিখাকে ফলো করে চলতে শুরু করলো। প্রথম দোকানেই দীপশিখা 5টা টপস আর 4টে জিন্স কিনলো। ব্যাগগুলো একসঙ্গে তুলে দিল ছেলেটার হাতে। ও হ্যাঁ, এই ফাঁকে বলে রাখি, ছেলেটার নাম রেহান, কিন্তু সে নিজের নাম বলার সুযোগও পায়নি। শুধু মনে মনে বলল, এই আমি কি বিপদে পড়লাম গো, শেষে কিনা কুলিগিরি করতে হচ্ছে। দীপশিখা ততক্ষণে হাসি মুখে এগিয়ে যাচ্ছে একের পর এক দোকানে। পরের দোকান শাড়ি, সিল্ক, তাঁত, গরদ, যত রকম শাড়ি আছে সব খুলে খুলে দেখতে লাগলো। রেহান বাইরে দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁসফাঁস করছে, তার গজগজানি মাঝে মাঝেই চলছে, তবে তাতে কারোর কিছুই যায় আসছে না। এমন শাস্তি তো আমি কোনোদিন পাইনি। সারা জীবন যদি কেউ আমায় দিয়ে ব্যাগ বাওয়াতে পারে, তবে সেটা এই মেয়েটা।
যে কিনা ব্যাগ ভারী হয়ে যাবে বলে ঠিক করে ছাতা জলের বোতলটাও নিয়ে অফিস যায় না, তাকে দিয়ে আজকে একটা অজানা অচেনা মেয়ে ব্যাগ বইয়ে বেড়াচ্ছে। স্টোরের বাইরে দাঁড়িয়ে গজগজ করছে নিজের মনে মনে। ঠিক কিছুক্ষণ পর দীপশিখা বেরোলো আরও 3টে শাড়ির ব্যাগ হাতে নিয়ে। সেগুলো দিব্যি চাপিয়ে দিল রেহানের হাতে। এখন সে যেন এক চলতি ফিরতি মিনি মল। কি নেই রেহানের হাতে? শাড়ি, জামা, জুতো, প্যান্ট, লিপস্টিক, গয়না গাটি সব। মাঝে মাঝেই ভয় হচ্ছে, যদি কোনো পরিচিত অফিস কলিগ কিংবা বন্ধু বান্ধব ওকে এই অবস্থায় দেখে নেয় তাহলে তো খবর আছে। ঠিক তখনই দীপশিখা গিয়ে দাঁড়ালো একটা লন্ড্রির দোকানের সামনে। আর সঙ্গে সঙ্গে মাথায় আকাশ ভেঙে পড়ল রেহানের। সর্বনাশ! এবার আমাকে এই লন্ড্রির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। ইস, কেউ যদি একবার দেখে ফেলে, কি প্রেস্টিজ ইস্যু। তারপর আবার গয়নার দোকান, ব্রেসলেট, কানের দুল, চুড়ি, যা দেখছে তাই কিনছে দীপশিখা। রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তিতে কখনো বা হাই তুলছে। দীপশিখা একটু রেহানকে রাগিয়ে দিতে বলল, এই হাই তুলছো কেন? ঘুম পাচ্ছে নাকি? না না, মনে মনে কান্না আটকাচ্ছি। বাবা, কেন এত কষ্ট হচ্ছে? হ্যাঁ, ব্যাগগুলোর ওজন প্রায় আমার জীবনের দায়িত্বের থেকেও অনেক বেশি। মল ম্যানেজারকে বলে দিলে এর থেকেও বেশি কষ্ট হতো। তখন আবার পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তোমাকে বাটাম টাটাম দিয়ে দিত। তার থেকে এটা ভালো হয়নি কি? হ্যাঁ, ভালো, খুব ভালো। রেহান ততক্ষণে মনে মনে গজগজ করতে লাগলো, এই মেয়েটার সঙ্গে আর যদি কোনো দিন দেখা হয় তাহলে তো আমি আমার নামই বদলে ফেলবো। 2 ঘন্টা টানা শপিং শেষে দীপশিখা বলল, চলো ফুড কোর্টে যাই। রেহান হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, আবার খাবার? তুমি কি একবারের জন্য আমার মানবাধিকারের ব্যাপারটা ভেবে দেখছো না? ওমা, তুমি কি আবার প্রতিবাদ করবে নাকি? এই দেখো, এখনই বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু এখনো সময় আছে। আমি কিন্তু কমপ্লেন এখনো করতে পারি। ফুড কোর্টে গিয়ে দীপশিখা সোজা সাপটা বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, দম বিরিয়ানি খাবো। কতদিন কলকাতার বিরিয়ানি খাইনি। এই, তুমিও খাবে গো আমার সঙ্গে? না, আমার রোজ কলকাতার বিরিয়ানি খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে, আর তাছাড়াও আমার খিদে নেই। তাহলে এক কাজ করো, আজকের দম বিরিয়ানি ট্রিটটা তুমি স্পন্সর করো। রেহান পকেটে হাত ঢুকিয়ে হাতরে হাতরে গুনগুন করতে থাকলো, সর্বনাশ! এই মেয়ে একেবারে খাটিয়ে খাটিয়ে মারছে, তার উপর এবার মনে হচ্ছে পকেটটাও খালি করাবে। রেহানের গলদঘর্ম অবস্থা দেখে দীপশিখা মনে মনে হাসলো। তারপর দীপশিখা কড়া গলায় তার দিকে তাকিয়ে বলল, এই, কিছু বললে কিন্তু এখানে সবাইকে জানিয়ে দেব যে তুমি। রেহান সঙ্গে সঙ্গে হাত তুলে বলল, না না ম্যাডাম, আমি বিল দিয়ে দিচ্ছি। কি খাবেন ম্যাডাম? দূর খেপা, মজা করছিলাম। আমি একা একা খাবো না, তোমাকেও আমার সঙ্গে খেতে হবে, মানে খেতেই হবে। আর হ্যাঁ, বিলটা কিন্তু আমি দেব। এই মেয়েটার সঙ্গে আর কোনোদিন যেন কোনো পরিস্থিতিতে রাস্তাঘাটে কোথাও না দেখা হয়। হে ভগবান, আমাকে রেহাই দাও। মোটামুটি রাত্রি তখন ওই 9টা, 9:30। দীপশিখার আজকের মতো কেনাকাটা শেষ। আর অন্যদিকে রেহানের বেচারা একটা গেঞ্জি পর্যন্ত কেনা হয়নি। দীপশিখা শপিং মল থেকে বেরোলো, ক্যাব বুক করলো। সব ব্যাগ রেহান টেনে হিঁচড়ে ক্যাব পর্যন্ত দিয়ে তবেই গেল। দীপশিখা ব্যাগগুলো ক্যাবের ভেতর রেখে হাসি মুখে বলল, ধন্যবাদ, খুব সাহায্য করলে তুমি। রেহান চোখ পাকিয়ে বলল, সাহায্য? সে কি আর সাধ করে করেছি? তোমার সাথে যেন আর কোনোদিন কোনো পরিস্থিতিতেই আমার দেখা না হয়। হ্যাঁ, সেই প্রার্থনাই করো। দেখা হলেই কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তারপর আবারও দীপশিখা মিষ্টি করে হেসে বলল, আজ তবে আসি। রেহান একেবারে বিরক্ত মুখে হাত নেড়ে বলল, গুড বাই মিস হোয়াট এভার, যাই হোক, আর যেন না দেখা হয়।
ক্যাবটা ছুটে চলে গেল। রেহান হাঁপাতে হাঁপাতে বাড়ির দিকে রওনা হলো আর মনে মনে বলল, হ্যাঁ, আজকের দিনটা যেন ডিলিট হয়ে যায় আমার স্মৃতি থেকে। কিন্তু সে জানতো না এটা তো শুধু শুরু। আগামীকাল সকালে ওর জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ব্যাঙ্গালোরে থাকলে সাধারণত সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়ে দীপশিখা। তারপর নিজের ব্রেকফাস্ট রেডি করা, সব কিছু করে 9টার মধ্যে বেরিয়ে পড়তে হয় অফিসের উদ্দেশ্যে। কিন্তু এই কটা দিন এসেছে বাড়িতে, অতএব চেনা রুটিন থেকে কিছুটা তো অব্যাহতি বটেই। আর গোটা বছরের যাবতীয় ক্লান্তি একটু বেশিক্ষণ ঘুমিয়ে পুষিয়ে নিতে হবে না এই কটা দিনের মধ্যেই। আর এমনিতেই পুজোর সময়কার সকালের হাওয়ায় থাকে অন্যরকম একটা গন্ধ। পুজো আসছে এই ব্যাপারটা না কথায় প্রকাশ করা যায় না। কিন্তু এই পুজো আসছে ব্যাপারটাই ভালো, জানো। একবার পঞ্চমীর রাত চলে গেলে কিভাবে যে দশমী পর্যন্ত কেটে যাবে তা কেউ বুঝতে পারে না। আর তারপর দপ করে নিভে যায় শহর জোড়া আলো। দীপশিখা তখনও বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। ব্যাঙ্গালোরের হাই প্রেশার কাজের মধ্যে এমন আরাম পাওয়া যায় না, তাই কলকাতায় এলেই সে সকালগুলো উপভোগ করতে ভালোবাসে। তবে সেদিন সকালটা একটু অন্যরকম লাগছিল। আর মাত্র 2 দিন পর পঞ্চমী। রান্নাঘরের দিক থেকে ভেসে আসছিল চায়ের সুগন্ধ, আর ড্রয়িং রুম থেকে কারোর একটা কথা বলার আওয়াজ। মা কি কারোর সঙ্গে কথা বলছে? কার গলা যেন শুনতে পাচ্ছি। চোখ কচলে উঠে দাঁড়ালো দীপশিখা। ও ধীর পায়ে ড্রয়িং রুমে এলো, আর এসেই মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ালো। সোফায় বসে মা আর ওই অচেনা তো নয়। এ তো গতকালের ওই ছেলেটা, মানে শপিং মলের ট্রায়াল রুমে হানা দেওয়া ওই অসভ্য, মানে সেই রেহান। ছেলেটার হাতে একটা বাজারের ব্যাগ, টেবিলের উপর কিছু ফল, দুধ আর ওষুধ রাখা। তার মা হাসি মুখে তার সঙ্গে গল্প করছে। দীপশিখা আর দাঁড়িয়ে থাকতে পারল না এই দৃশ্য দেখে। চোখ কপালে তুলে রাগে একেবারে ফেটে পড়ল। এই, এখানে কি করছো তুমি? মানে কাল তোমাকে ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আর কোনোদিন চোখে পড়বে না, আর আজ সকালে আমার ড্রয়িং রুমে? বাহ, সাহস তো মন্দ নয়। মা তো একেবারে অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। কি হয়েছে দীপু, তুই এত রেগে যাচ্ছিস কেন? কিন্তু দীপশিখা ততক্ষণে একেবারে ফুঁসে উঠেছে। কাল ক্ষমা করে দিয়েছি মানে আজকেও ক্ষমা করে দেব, সেটা ভাবা কিন্তু ভুল। তার মানে তুমি প্রকৃতই একটা অসভ্য ছেলে। আমার পিছু পিছু ধাওয়া করে সোজা আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। রেহান হতভম্ব, হাত নেড়ে বলল, না না, আমি মা কালীর দিব্যি বলছি, আমি কোনোদিন, মানে আমি আসলে। কিন্তু দীপশিখা তাকে থামিয়ে দিল। চুপ, নিশ্চয়ই মাকে ফাঁকি দিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছো। এক্ষুনি বেরিয়ে যাও, যাও বলছি। মা বিষয়টা কিছুই বুঝতে পারলেন না, তাই শান্ত গলায় বললেন, দীপু, আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আরে বোকা মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? তুই একবারও আমার কথা শুনছিস না। আমি তোকে যে ছেলেটার কথা ফোনে বলতাম, যে আমার পাশের ফ্ল্যাটে ভাড়া এসেছে, আমায় নানান কাজে সাহায্য করে, ওই ছেলেটা আর কেউ নয়, এই রেহান। দীপশিখা থমকে গেল। কে? এই ছেলেটা? হ্যাঁ রে, ওই তো দুধ আনে, বাজার করে দেয়, আমাকে ডাক্তারখানায় নিয়ে যায়। তুই তো জানিস আমি একা থাকি, তুই তো কত দূরে থাকিস। এই ছেলেটাই আমার ভরসা। রেহান ওরফে রনি একটু লজ্জিত মুখে মাথা নিচু করে রইল। আন্টি, আমি আসলে, কিছু মনে করবেন না আন্টি, আপনার মেয়ের সঙ্গে গতকাল একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দীপশিখা একেবারে চুপ করে গেল। হঠাৎ মনে পড়ল, ব্যাঙ্গালোরে থাকাকালীন মা ফোনে কতবার বলতো রনি নামে একটা ভালো ছেলে পাশের ফ্ল্যাটে এসেছে, সেই তাহলে রেহান। মুহূর্তের মধ্যে তার মুখটা লাল হয়ে গেল।
দাঁত চেপে বলল, মানে তুমি সেই রনি, মা যারা তো প্রশংসা করতো? রেহান হালকা হেসে বলল, হ্যাঁ, তবে আমার ভালো নাম রনি নয়, রেহান। আসলে ওই হাউজিংয়ে সবাই আমায় আমার ডাকনাম রনি বলেই চেনে। আর আমিও তোমায় হাড়ে হাড়ে চিনি। আমিও। কি বললে? দীপশিখা মাথায় হাত দিল। ঠান্ডা মাথায় বিষয়টা বুঝতে পারল। কালকে ছেলেটাকে দেখে মোটেই খুব একটা খারাপ মনে হয়নি। তার উপর হাজার হলেও ভুলটা তো দীপশিখারও ছিলই। ও নিজেই যদি ট্রায়াল রুমটা লক করে ভিতরে ঢুকতো, তাহলে নিশ্চয়ই এই এত বড় ভুল বোঝাবুঝিটা হতোই না। আর তাছাড়া বদমাইশি করে দীপশিখা নিজেই তো ছেলেটাকে দিয়ে খাটিয়েছে, তাই এখন আর ছেলেটার প্রতি তেমন রাগ দেখানোর কোনো মানেই হয় না। তার উপর এই ছেলেটাই মাকে সাহায্যও করে, তাই শুধু শুধু একে 10 কথা না শুনিয়ে বরং এর সঙ্গে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়াই ভালো। ওহ গড, আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি! ছি ছি, আমার খুব খারাপ লাগছে। এক্সট্রিমলি সরি ফর ইয়েস্টারডে, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। দপ করে দীপশিখার মাথায় রাগ উঠে গেল। এবার নিজেকে কন্ট্রোল করে নিল। আর অন্যদিকে মা একেবারে হেসে কুটিপাটি। তুইও না দীপু, সব সময় ঝড়ের মতো, একটু ধৈর্য ধরতে পারিস না? ছেলেটা ভালো, খুব ভদ্র। আর কালই তো মল থেকে আসার পর বলছিল বহুক্ষণ ধরে বাজারের ব্যাগ টেনেছে। ওর নাকি বেচারার গায়ে হাত পায়ে ব্যথা, তার উপর আজকে আবার আমার বাজার করে এনে দিল। দেখ না, তুই খাবি বলে যোগুবাবুর বাজার থেকে কি সুন্দর ইলিশ এনেছে। দীপশিখার চোখ গোল গোল হয়ে গেল। কি? তার মানে তুমি মাকে সব বলে দিয়েছো? রেহান কৌতুক করে কাঁধ ঝাঁকালো। না, শুধু বলেছি কাল বাজারের ব্যাগ বয়ে বয়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে। পুরোটা এখনো বলিনি, তবে এবার দেখছি বলে দিতেই হবে। এই, আজ কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। মা কিছুই বুঝতে পারলেন না। বুঝলেন দুজনের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে, তবে ওই ছোটদের ব্যাপারের মধ্যে নাক গলিয়ে লাভ নেই। তাই উনি উঠে চলে যেতে যেতে বললেন, দুজনে বসে গল্প করো, আমি চা নিয়ে আসছি। চা নিয়ে আসতেই দীপশিখা একেবারে অস্বস্তিতে পড়ল। কাল পর্যন্ত যে ছেলেটাকে নিজের শত্রু ভাবছিল, আজ সেই নাকি মায়ের গুড বয়। রেহান চা হাতে নিয়ে মুচকি হেসে বলল, তাহলে কালকের ঘটনার জন্য ক্ষমা করে দিলাম, কিন্তু আজ আমার একটা শর্ত আছে, না হলে কিন্তু জেঠিমাকে সব বলে দেব। দীপশিখা ঠোঁট বেঁকিয়ে বলল, তুমি ভাবছো খুব মজা করছো? কি শর্ত শুনি? তেমন কিছুই নয়। এবছর পুজোয় যখন তুমি থাকছো, তখন আমাদের আবাসনের পুজোয় সমানভাবে হাত লাগাতে হবে। আর হ্যাঁ, তুমি তো ভালো চাকরিও করো, তাই মোটা টাকা চাঁদাও দিতে হবে। এই, আমি চাঁদা দেব? আরে মা তো দেয়। দেয়, সেটা আলাদা বিষয়। তুমি ভালো চাকরি করো, তাই তোমাকে তো ছাড়া যাবে না। আমার কাছে অত টাকা নেই, এমনিতেই মাসের প্রায় শেষ। হ্যাঁ, তোমার কাছে যে টাকা পয়সা নেই সে তো কাল আমি কেনার বহর দেখেই বুঝেছি। তবে যদি তুমি চাঁদাটা দিতে না চাও, তাহলে আমি জেঠিমা। এই, আবার হুমকি দিচ্ছ তুমি? ঠিক আছে, কত লাগবে তাড়াতাড়ি বলো। দুজনের কথায় টুকটাক খুনসুটি শুরু হলো। মা দূর থেকে তাকিয়ে মনে মনে খানিক হাসলেন। পুজোর আবহে এই দুই তরুণ তরুণীর অচেনা অথচ চেনা সম্পর্কটা ঠিক তখন থেকেই নতুন একটা মোড় ঘুরতে শুরু করলো। কি মনে হয়, এই সম্পর্ক প্রেম পর্যন্ত এগোবে, নাকি তার আগেই? ছাড়ো, সে তো পরে জানা যাবে। প্রথম দিকে 2-1 দিন দীপশিখা ওর সঙ্গে একেবারেই গম্ভীর ব্যবহার করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার গাম্ভীর্যতা খানিকটা নরম হতে শুরু করেছে। ওর হাসি, ওর কণ্ঠস্বর, ওর মাঝে মাঝে চোখে চোখ পড়ে যাওয়া, আর অন্যদিকে দীপশিখার অজান্তে খোলা চুল, স্নান সেরে বারান্দায় দাঁড়ানো,
দীপশিখার মুখে এসে পড়া হালকা রোদের আভা, দীপশিখার কথা বলার ভঙ্গি, দীপশিখার হাসার স্টাইল, এমনকি ওর গালের টোলটা আর ওই গজ দাঁতটা, এই সব ছোটখাটো জিনিসগুলোই রেহানের মনকে কেমন যেন দুলিয়ে দিচ্ছিল। ও চুপচাপ লক্ষ্য করত দীপশিখার হাঁটার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, চোখের চাহনি, সব কিছু। পুজোর প্রস্তুতির ভিড়ে যখন দীপশিখা ক্লান্ত মুখে বসে থাকত, তখনই রেহানের চোখে এক রাশ মমতা জেগে উঠত। ষষ্ঠীর দিন সন্ধেবেলায় প্যান্ডেলে ঠাকুরকে সাজানোর কাজ চলছিল। দীপশিখা ঠাকুর সাজানোর থার্মোকলের কলকাগুলো আঠা লাগিয়ে দিচ্ছিল, আর দীপশিখার সেই বান্ধবী, সেই ফ্ল্যাটের রুনা, হাতে হাতে কলকাগুলো লাগিয়ে দিচ্ছিল ঠাকুরের চালিতে। ঠিক তখনই দুহাত আঠায় মাখামাখি হয়ে দীপশিখার গলদঘর্ম অবস্থা। হঠাৎ করেই জল তেষ্টায় মুখটা শুকিয়ে গিয়েছে মেয়েটার। পাশে জলের বোতল রাখা থাকলেও ঢাকনা খুলে যে জলটা গলায় ঢেলে নেবে সেই সুযোগটুকু ছিল না। আবাসনের লোকজনেদের আনাগোনার মাঝেও এই বিষয়টা কিন্তু রেহানের চোখ এড়িয়ে গেল না। ঝটপট রেহান গিয়ে বোতলের ঢাকনা খুলে ধরল দীপশিখার মুখের কাছে। জল তেষ্টা পাওয়াটা তো খুব স্বাভাবিক বিষয়, সেই বিকেল থেকেই লক্ষ্য করছি। জলের বোতলটা যেভাবে নিয়ে এসেছ সেভাবেই রয়েছে, কই খাওনি তো? ঈষৎ লজ্জা পেয়ে চোখটা নামিয়ে নিল দীপশিখা। তারপর বলল, তুমি সব সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাও কি করে বলো তো? হয়তো ঈশ্বরই আমাকে পাঠান তোমায় হেল্প করার জন্য। কথাটা মজা করে বললেও রেহানের চোখে ছিল অন্য রকমের একটা গভীরতা। দীপশিখা অস্বস্তি নিয়ে হেসে ফেলল, কিন্তু বুকের ভেতরটা খানিকটা কেঁপে উঠল। এই ছেলেটা কি কোনোভাবে দীপশিখার প্রেমে পড়ে যাচ্ছে? না না, সেটা কি করে হয়? সম্পর্কের শুরুটাই যেখানে তিক্ততা দিয়ে, সেখানে ভালোবাসা টালোবাসা মিথ্যে। সে রাত্রেই দীপশিখা তার ডায়েরি খুলে লিখল, রেহান, আজকে আবার তোমাকে নিয়ে ভাবলাম। প্রতিদিনের মতো বিরক্তি কেন জানি না দেখতে পাচ্ছি না, বরং মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বললে মনটা হালকা লাগে। রেহান, তুমি কিন্তু বেশ ভালো ছেলে, কিন্তু তোমার চোখের চাহনিতে তো বোঝার উপায় থাকছে না। শুধুই বন্ধুত্ব, বেশি কিছু নয় তো? ডায়েরির পাতায় ওর লেখা শেষ হলেও মনে মনে যে কেমন একটা মৃদু আলো ফুটছিল সেটা ও নিজেই বুঝতে পারছিল না। পুজোর দিনগুলো যত এগোতে থাকলো, দীপশিখা আর রেহানের মধ্যে যেন এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হতে লাগলো। সপ্তমীর দিন সকালবেলা একটা লখনৌ চিকনের কাজ করা, মিরর বসানো সাদা গাউন, আর তার সঙ্গে মিরর ওয়ার্ক করা কানের দুল আর মানানসই সাদা কাঁচের চুড়ি পরে আবাসনের প্যান্ডেলে এসেছিল দীপশিখা। ঠিক যেন একটা সাদা পরীর মতো লাগছিল মেয়েটাকে। রেহানের আজ অনেক ব্যস্ততা। সেই কোন সকাল থেকে উঠে কলাবউ স্নান করানো থেকে শুরু করে ঘটে জল ভরে আনা, সেই তখন থেকেই রেহান পুরোহিত মশাইয়ের ছায়া সঙ্গী হয়ে রয়েছে। আর একটু পরেই সপ্তমী পুজোও শুরু হয়ে যাবে। শোনো, কাল সকালে যদি বাজারে যেতে হয় আমাকে বলবে, কেমন? আমি এনে দেব। আসলে কাল তো অষ্টমী, যদি জেঠিমা কিছু বাজার দোকান আনতে চান তাই বলে রাখলাম আর কি। দীপশিখা মিটি মিটি হাসিটা মুখে চেপে রেখে বলল, কাল অষ্টমীর ওই সামান্য ফুল মিষ্টি আমি নিজেই কিনে আনতে পারবো। তুমি এমনিতেই এখানে এত ব্যস্ত, তোমাকেও তো চিন্তা করতে হবে না। আমি যখন আবার ব্যাঙ্গালোরে ফিরে যাব তখন না হয় তুমি তোমার জেঠিমার খেয়াল রেখো। রেহান এবার খানিকটা লজ্জা পেয়ে মাথা চুলকোতে চুলকোতে বলল, মানে যদি তোমার আপত্তি না থাকে আমিও কিন্তু তোমার সঙ্গে যেতেই পারি। এমন সাধারণ কথাবার্তাতেই কেমন যেন অদ্ভুত স্বস্তি পাচ্ছিল দীপশিখা, যদিও মুখে কখনোই সেটা প্রকাশ করত না,
কিন্তু ওর ডায়েরির পাতাগুলো ধীরে ধীরে পূর্ণ হতে থাকলো রেহানের নাম দিয়ে। রেহানও বুঝতে পারছিল সে আর শুধু পাশের বাড়ির ফ্ল্যাটের ছেলেটা নয়, তার ভেতরে অন্যরকম একটা অনুভূতির জন্ম নিয়েছে। দীপশিখার প্রতিটা হাসি, প্রতিটা কথোপকথন ওর মনে দাগ কেটে যাচ্ছে। তবে রেহান খুব সাবধানেই ছিল, একটুও তাড়াহুড়ো সে করেনি। শুধু হেসে সাহায্য করে পাশে থেকে ধীরে ধীরে নিজের উপস্থিতি দৃঢ় করে তুলল দীপশিখার জীবনে। পুজোর ভিড়, আলো, সাজসজ্জা আর গান বাজনার মধ্যে দিয়ে একটা সম্পর্ক নীরবে বেড়ে উঠছিল। নাম হয়তো এখনো বন্ধুত্ব, কিন্তু তার ভেতরে ভেতরে ছিল অন্যরকম একটা কোমল আনন্দ। দীপশিখা ডায়েরির আরও একটা পাতায় লিখল, আজকাল মনে হচ্ছে নতুন একজন বন্ধু এসেছে জীবনে। সে শুধু সাহায্য করে না, মনকে হালকা করে দেয়। আমি জানি না এটা কেমন অনুভূতি, তবে ভালো লাগছে। ডায়েরির পাতাটা বন্ধ করে সে হালকা হাসল। জানল না নিচে বসে থাকা রেহানও চুপ করে হাসছে, ঠিক একই রকম কোনো একটা অনুভূতি বুকের ভেতর নিয়ে। সপ্তমীর সকাল থেকেই আবাসনের প্যান্ডেলে যেন হৈ হৈ কাণ্ড। ঢাকের তালে তালে ভিড় জমছে, মায়েরা ব্যস্ত পুজোর জোগাড় করতে। ছেলেমেয়েরা কেউ মঞ্চ সাজাচ্ছে, তো কেউ ডেকোরেটরদের হাতে হাতে হেল্প করে দিচ্ছে। দীপশিখা সকাল থেকে মাকে সাহায্য করতে করতে একেবারে হাঁপিয়েও উঠেছিল। তারপর শেষমেশ তৈরি হয়ে প্যান্ডেলে এসেছিল বটে, কিন্তু আবাসনের কাকিমারা ফুল বেলপাতা দিয়ে বসিয়ে দিয়েছে মালা গাঁথার কাজে। খানিকটা বিরক্ত তো হয়েই গেছে। কোথায় ভেবেছিল একটু চুপচাপ বসে মা দুর্গার মুখের দিকে তাকিয়ে মনের ভিতরটাকে একটু হালকা করবে, তা নয়, এক গাদা কাজ করতে হচ্ছে এখন। চাইলেই কি আর মায়ের মুখ এই 4 দিনের বাইরে আর দেখতে সুযোগ পাবে? এই তো মাত্র 3 দিন পরেই পুজো শেষ, তখন তো আবার সেই একঘেয়ে জীবন। এই যে রেহান, এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছো? একটু হাত লাগাতে পারছো না? আরে আমি তো ভাবছিলাম তুমি একাই বোধহয় সামলে নেবে, তাই ভাবলাম। দীপশিখা চোখ রাঙিয়ে তাকালো রেহানের দিকে। তুমি না অসহ্য। তারপরেই আবার হেসে উঠল দুজন। এভাবেই টুকটাক খুনসুটি চলতে থাকলো। বিকেলে একটু ফাঁকা সময় দুজনেই প্যান্ডেলের পাশে চেয়ারে বসেছিল। চারপাশে ঢাকের শব্দ, ধুনোর গন্ধ আর আলোর ঝলকানি। শোনো, তোমাদের আবাসনের এই পুজোটা কিন্তু সত্যি অসাধারণ। আমি তো ভাবিনি এতটা জমে যাবে এবছর। এখানে সবাই অনেকটা পরিবারের মতো, তবে আমার মনে হয় এবছর তুমি আসার পরে একটু অন্যরকমও হয়েছে। মানে তোমার মতো ছেলেরা আছে বলেই তো অতিরিক্ত কাজগুলো করা সম্ভব হচ্ছে। বাড়তি সাহায্য না থাকলে এত কিছু সামলানো যেত। আর এমনিতেই আমাদের ফ্ল্যাট ভর্তি সব বয়স্ক মানুষ, নিয়ম রক্ষার্থে শুধু পুজোটুকুই হতো। তবে তোমার উদ্যোগে এবছর এই কালচারাল অনুষ্ঠানটাও সম্ভব হচ্ছে। রেহানের বুক কেমন হালকা হয়ে গেল। সেদিন প্রথমবার ও বুঝল দীপশিখার ঠোঁটের কোণের ছোট্ট হাসি তার সারা দিনের ক্লান্তি মুছিয়ে দিতে পারে। সন্ধেবেলায় যখন প্যান্ডেলের আলো ঝিকমিক করতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ করে দীপশিখার মাথায় একটা ব্যাপার খেলে গেল। আচ্ছা, ওকে একটা গিফট দিলে কেমন হয়? পুজোর সময় তো সবাইকেই কিছু না কিছু দেওয়া হয়, তার উপর ছেলেটাকে তো আমি কম জ্বালাইনি। অন্তত এভাবে একটু দুঃখ প্রকাশ তো করা যাবে। না না, মুখে কিছুই প্রকাশ করলো না। চুপি চুপি শপিং মল থেকে একটা প্যাকেট কিনে নিয়ে আসলো, একটা হালকা নীল রঙের কুর্তা। প্যাকেটটা লুকিয়ে রাখলো নিজের আলমারির ভেতর। অন্যদিকে রেহানেরও একই কথা মাথায় ঘুরছিল। ও দোকান থেকে একটা গাঢ় লাল ঢাকাই কিনে আনলো, যেটা তার মনে হলো দীপশিখার জন্য একেবারে মানানসই হবে। দুজনেই জানতো না অন্যজনও ঠিক একই কাজ করছে। রাতের ভিড় একটু কমতেই দুজনেই আলাদা আলাদা সময় চুপি চুপি
একে অন্যের ফ্ল্যাটের দরজার সামনে প্যাকেট ঝুলিয়ে রেখে এলো। দীপশিখা রেখে গেল রেহানের দরজার সামনে ঝোলানো পর্দার পিছনে। দরজা খুললে নিশ্চয়ই প্যাকেটটা চোখে পড়বে। চিরকুটে ছোট্ট করে লিখে রেখে গেল, অষ্টমীর দিন এটা পড়ে অঞ্জলি দিলে খুশি হব। আর রেহান ও রেখে গেল দীপশিখার ফ্ল্যাটের দরজার সামনে এক কোণে একটা ফুলের টবের আড়ালে। জানি প্রচুর জামা কাপড় কেনা হয়েছে, সে বোঝা তো আমি বয়েছি, তবুও আমার দেওয়া এই ছোট্ট উপহারটা যদি একবারের জন্য পড়ো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। অদ্ভুত ব্যাপার হলো, দুজনেই ভেবেছিল অন্যজন হয়তো বুঝবেই না কে দিয়েছে, তবুও ভেতরে ভেতরে একটা আশা ছিল চোখে চোখে সব কিছু ধরা পড়বে। অষ্টমীর সকালেই প্যান্ডেলে যেন রঙিন ঝলকানি, সবাই নতুন পোশাকে হাজির। প্রথমেই ঢুকলো রেহান, গায়ে নীল কুর্তা। দীপশিখা চমকে তাকালো, ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। গিফটটা যে সঠিক হাতেই পড়েছে তা এতক্ষণে বুঝতে পেরে গেছে দীপশিখা। তারপর প্যান্ডেলে দাঁড়িয়েছিল দীপশিখা, গায়ে গাঢ় লাল ঢাকাই শাড়ি, মনের ভেতর কেমন যেন অজানা কাঁপুনি নিয়ে দাঁড়িয়েছিল ও, কিন্তু চোখে একরাশ হাসি আর লজ্জা। রেহান তাকিয়ে রইল ওর দিকে, ওর গোপন স্বপ্ন যেন হঠাৎ বাস্তবে ধরা দিল। ভিড়ের মধ্যে দুজনের চোখ এক হলো, একটুও শব্দ বিনিময় হলো না, তবুও ওরা যেন বলে গেল একে অপরকে, সুন্দর লাগছে তোমাকে দেখতে, আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। শাড়িটা পরে তোমাকেও খুব সুন্দর লাগছে, যেন তোমার জন্যই তৈরি। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। ঢাকের আওয়াজ, মানুষের কথাবার্তা, সব কিছু যেন দূরে সরে গেল। শুধু দুজনের চোখ এক গোপন ভাষায় কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরেই আবার স্বাভাবিক পরিবেশ। দীপশিখা হাসি মুখে বলে উঠল, শোনো, তুমি কি ব্ল্যাক ম্যাজিক জানো নাকি? ঠিক যেটা চাই সেটাই নিয়ে চলে এলে। তাহলে তুমিও নিশ্চয়ই কালা জাদু জানো, না হলে কি করে বুঝলে যে এই কুর্তাটা আমার পছন্দ হবে? বেশি বাড়াবাড়ি করো না। সেদিন জামা কাপড় যখন কিনছিলাম তখন তো তুমি মেল সেকশনে এই কুর্তাটা নিয়ে হাতড়াচ্ছিলে, সেটা কি আমি দেখতে পাইনি নাকি? আর সেদিন তো তুমিও ওই শোরুমটায় অনেকগুলো শাড়ি কিনলে, আর এই শাড়িটা বারবার উল্টে পাল্টে দেখে সাইডে সরিয়ে রেখে আসলে। আমার পছন্দ হয়েছে বলেই দেখছিলাম, তারপর দেখলাম বেশ অনেকটা টাকা দাম, আরও অনেক কিছু তো কেনাকাটাও করতে হতো, বাজেটে চাপ পড়তো। কিন্তু কি দরকার ছিল বলো তো এত দামি একটা শাড়ি নিয়ে আসার? কথাগুলো যতই আলতো রাগের সুরে বলা হোক, ওদের চোখের ভাষায় কিন্তু সে রাগ ফুটে উঠল না। সেদিন রাতে আবার ডায়েরি খুলল দীপশিখা। আজকে কিচ্ছু লুকোনো গেল না। তোমার দেওয়া শাড়ি পরেই যখন প্যান্ডেলে গেলাম, তোমার চোখের সেই দৃষ্টি কেন জানি বুকের ভেতরটা কাঁপলো। আমি কি একটু একটু করে, না না তা কি করে হয়, এসব আমি কি ভাবছি? আর অন্যদিকে রেহানও একা বসে মনে মনে বলল, আমি আর শুধু বন্ধুত্ব চাই না, কিন্তু তাড়াহুড়ো করব না। ওর হাসিটাই আপাতত আমার সবচেয়ে বড় উপহার। অষ্টমীর মণ্ডপে তখন আলো আর ঢাকের তাল জমে উঠেছে, কিন্তু দুজনের ভেতরে জমে উঠেছে অন্যরকম আলোর খেলা। চোখে চোখে না বলা অনেক কথা, উপহারের রঙে রঙিন হয়ে যাওয়া, খুনসুটি আর গোপন কথায় ধীরে ধীরে একটা সম্পর্ক যেন নিঃশব্দে জন্ম নিচ্ছিল। নাম হয়তো এখনো বন্ধুত্ব, কিন্তু তাতে ভালোবাসার রং লেগেছে কি? শরতের আকাশে যেন দশমীর সকালটা একটু অন্যরকম, মন খারাপ করা, বড্ড নিস্তেজ। সাদা মেঘে ভেসে আসা আলোয় গোটা আবাসন ভরে উঠছিল। আজ মহাদশমী, বিদায়ের দিন। সকালের প্যান্ডেলে বাজছিল ঢাকের তাল,
ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ফুলের গন্ধে ভরে উঠছিল চারপাশ। মাকে বিদায়ের পালা চলে এসেছে। আবাসনের মহিলারা শঙ্খ আর উলুধ্বনিতে বরণ করা শুরু করেছে মাকে। দীপশিখা শাড়ি পরতে গিয়ে আজ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। লাল পেড়ে সাদা তাঁতের শাড়ি, কপালে লাল টিপ আর মাথায় খোঁপা। আয়নার ওপ্রান্তে নিজেকে দেখে হেসে বলে ফেলল, আজকে আমায় সত্যি কেমন যেন আলাদা লাগছে। মা এসে পেছন থেকে বললেন, বাহ, একেবারে দুর্গা ঠাকুরের মতো লাগছে তোকে। যা, মায়ের পায়ে প্রণাম করে সিঁদুর খেলে আয়। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি তো আর থাকতে পারি না। দীপশিখা মাথা নামিয়ে নিল। একটু মন খারাপ, মনের কোথাও যেন একটা অচেনা দোলাও লেগে রয়েছে। প্যান্ডেলে তখন ভিড় জমে উঠেছে। প্রতিমার সামনে মহিলারা সিঁদুর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। শাঁখ বাজছে, ঢাকের শব্দ বাড়ছে। প্রথমে প্রতিমার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে মহিলারা একে অপরকে সিঁদুর মাখাচ্ছিল। দীপশিখা হেসে হেসে বন্ধুদের গালে সিঁদুর দিল। ঠিক সেই সময় রেহান ঢুকল। গায়ে সাদা পাঞ্জাবি, মাথার চুলগুলো উস্কো খুস্কো। তার চোখে চোখ পড়তেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। একেবারে অন্য রকম লাগছিল তাকে। দীপশিখাও চোখ সরাতে পারল না। এক মুহূর্তের জন্য ওর বুকটা ধরফর করে উঠল। আর তখনই পাশ থেকে রুনা একটু খোঁচা দিয়ে বলল, কি রে, চোখে চোখে কথা হচ্ছে মনে হচ্ছে। কপট লজ্জায় মাথাটা নামিয়ে নিল দীপশিখা। কি যে বলছিস? দেখিস বাবা, ঝপ করে এসে টপ করে আবার প্রেম করে চলে যাস না ব্যাঙ্গালোর। আর ঠিক তখনই হই হট্টগোল আর ধাক্কাধাক্কির মাঝেই দীপশিখা এসে দাঁড়ালো রেহানের সামনে। দীপশিখা কাঁপা কাঁপা হাতে সিঁদুর নিয়ে এগিয়ে গেল। ধীরে ধীরে রেহানের গালে মাখিয়ে দিল। দুজনের চোখের দৃষ্টি যেন এক হয়ে গেল। ভিড়ের মধ্যে হঠাৎ যেন সময় থমকে গেল। রেহানও একইভাবে তার গালে লাল সিঁদুর মাখিয়ে দিল। লাল রঙে দীপশিখার মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। রেহানের ছোঁয়ায় যেন আলাদা একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে। ও লজ্জায় মাথা নামিয়ে নিল, কিন্তু ভেতরে ভেতরেও বুঝতে পারছিল এই মুহূর্তটা ওর মনে চিরদিনের জন্য থেকে যাবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় মনের কোণে জমতে থাকা দুঃখের মেঘ বাড়তে লাগল। সবাই প্রতিমাকে এক বছরের মতো বিদায় জানাচ্ছে, ঢাকের তালে তালে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। রেহান দূরে দাঁড়িয়ে দেখছিল দীপশিখাকে। ওর লাল পাড় শাড়ির আঁচল বিসর্জনের ঘাটের গঙ্গার হাওয়ায় উড়ছিল। চোখের কোণে যেন জল চিকচিক করছে। ও মনে মনে বলল, আমি চাই না এই উৎসব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাকেও হারিয়ে ফেলি। কিন্তু কিন্তু কিভাবে বলবো? এরপর মাঝের কটা দিন আর খুব একটা দেখা হয়নি ওদের দুজনের। বলা ভালো, ইচ্ছে করেই হয়তো একে অন্যের সামনে আসেনি। কারণ রেহান জানে আবার দীপশিখা ফিরে যাবে ব্যাঙ্গালোরে। তাই আবার ওর জীবন থেকে দপ করে আনন্দটা হারিয়ে যাবে। আর অন্যদিকে দীপশিখা ভেবেছে শুধু শুধু কারুর মনে আশা জাগিয়ে তার থেকে দূরে সরে যাওয়ার মতো অন্যায় সে করবে না। পুজো শেষ, আলোর রোশনাই ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। আবাসনের চত্বর আগের মতো নিস্তব্ধ হয়ে উঠছে। সেই দিনই দীপশিখা ব্যাগ গোছাচ্ছিল। পরের দিনই তার শহর তাকে ছাড়তে হবে। ঘর জুড়ে সুটকেস, কাপড়, বই সব এদিক ওদিক ছড়ানো। মা এসে বললেন, তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রনিকে বলেছি। একা একা কষ্ট হবে তো তোর। ও কাল সকাল সকাল ট্যাক্সি নিয়ে চলে আসবে। মা মুখে হাসি রাখলেও মনের কোণে চাপা দুঃখ। আমি তো ভেবেছি রেহানকে বলবো, ও তো পাশের ফ্ল্যাটের ছেলে, তোর বন্ধুও বটে,
ও যেন তোকে মাঝে মাঝে ফোন করে, তাহলে হয়তো তোরও ভালো লাগবে। না মা, তার কোনো দরকার নেই। এখানে এসে পরিচয় হয়েছে, তোমার দেখভাল করে, খুব ভালো ছেলে, এ পর্যন্ত সব ঠিকঠাকই আছে। এর থেকে বেশি কিছু নয়। মা খানিকটা চমকে উঠলেন, কিছু একটা বলতেও যাচ্ছিলেন, কিন্তু আবার থেমে গেলেন। পরের দিন সকালে ট্যাক্সিতে এয়ারপোর্ট পৌঁছলো ওরা। রাস্তায় দুজনেই খুব বেশি কথা বলেনি, শুধু জানলার বাইরে তাকিয়েছিল। ভিতরে ঢুকে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুরু হলো। ভিড়ের মাঝে দাঁড়িয়ে দুজনের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ রেহান একটু এগিয়ে এলো দীপশিখার দিকে, গলা কাঁপছে। শোনো দীপশিখা, আমি জানি হয়তো এই কথাটা বলার সময় এটা নয়, তবু না বলে পারছি না। এই কয়েকদিনে তোমার সঙ্গে থাকতে থাকতে আমি ভালো করেই বুঝতে পেরেছি, তুমি তুমি আমার শুধু বন্ধু নও, তুমি আমার কাছে আরো অনেক বেশি কিছু। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। দীপশিখা স্থির চোখে তার দিকে তাকালো। মুহূর্তখানে কিছুই বলল না, শুধু ব্যাগ থেকে আস্তে করে একটা ডায়েরি বের করলো, যেটা এতদিন ধরে লিখছিল। রেহানের হাতে ওটা দিয়ে বলল, এই ডায়েরিটা তোমার জন্য। রেহান অবাক চোখে তাকিয়ে রইল। তার হাতের মুঠোয় এখন দীপশিখার লেখা অনুভূতির নিঃশব্দ স্বীকারোক্তি। ঠিক তখনই ফ্লাইট বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। দীপশিখা ব্যাগ নিয়ে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। পিছন ফিরে তাকিয়ে একবার হাসল। আর রেহান দাঁড়িয়ে রইল। হাতের মুঠোয় ধরা ডায়েরির উষ্ণতা এখন ওর হৃদয়ের খুব কাছাকাছি। দশমীর সিঁদুরের লাল রং মিশে গেল বিদায়ের সাদা নিস্তব্ধতায়। দীপশিখার ফোন বাজছে। রিসিভ করলো ফোনটা। কি ব্যাপার, কলকাতাতে গিয়ে তো আমাকে ভুলেই গেলে। ফ্লাইট কটার সময়? এই তো চেক ইন করলাম, আর একটু বাদেই উঠবো, ওয়েট করছি। পুজো কেমন কাটলো বলো? আমাকে ছাড়াই বেশ মজা করে এলে বলো। কতবার বললাম নিয়ে চলো তোমার বাড়িতে, মোটেই নিয়ে গেলে না। কোন পরিচয়ে নিয়ে যেতাম? মাকে কি বলতাম যে হ্যালো মা, ও হলো স্নিগ্ধ, আমার লিভ ইন পার্টনার, আর মা খুশি মনে সেটা মেনে নিত, তাই তো? ভোকার মতো কথা বলো না তো। তাহলে তোমার বাড়িতে আমার আর কোনোদিনই যাওয়া হলো না, তাই তো? কতবার তো বলেছি বিয়েটা করে ফেললেই হয়, তাহলেই বাড়িতে পরিচয়টা করাবো। আমিও তো তোমায় কতবার বলেছি দীপশিখা, এই বিয়ে করে কোনো রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। আমার কাছে জীবনটা স্বাধীনভাবে বাঁচাই লক্ষ্য। কিন্তু যে ভালোবাসে সে দায়িত্ব নেয়। শুধুমাত্র দায়িত্বের ভয় পেয়ে পেছিয়ে গেলে জানতে হবে ভালোবাসাটা না গৌণ হয়ে গেছে। তোমার কথাগুলো অন্যরকম শোনাচ্ছে কেন? কি ব্যাপার বলো তো? নতুন কাউকে মনে ধরলো নাকি? তোমাকে বোঝানো সম্ভব নয় স্নিগ্ধ। আসলে বিয়ে করে সংসার করা, দায়িত্ব নেওয়া, এসব অনেক কঠিন ব্যাপার। তুমি বুঝবে না। রাখো, ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেতে হবে আমার। দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই, বাই। আর অন্যদিকে রেহান তখন ফিরতি পথের ট্যাক্সিতে জানলার ধারে বসে ডায়েরির পাতাটা উল্টালো। সেখানে স্পষ্ট করে লেখা, প্রিয় রেহান, তুমি আমার শুধু বন্ধু হয়েই থেকে যেও। বড্ড ভালো ছেলে তুমি, দায়িত্ববান। তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু এর থেকে বেশি কিছু আশা করো না। আমি অন্য কারোর কাছে দায়বদ্ধ। ভালো থেকো, আবার হয়তো কোনো একটা পুজোয় দেখা হবে। চিন্তা নেই, সেদিন আর তোমায় ব্যাগ বইতে বলবো না। অহেতুক দায়িত্বের বোঝা তোমার কাঁধে দিয়ে যেতে না চাইলেও তুমি নিজেই তুলে নিয়েছো সেই বোঝা। মা তোমায় বড্ড ভালোবাসে রেহান, তুমিও মায়ের বড্ড খেয়াল রাখো। তোমার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। ধন্যবাদ দিয়ে ছোট করব না।
শুধু তুমি ভালো থেকো। এভাবেই পুজোর সমস্ত আলো নিভে যায় ঝুপ করে। এভাবেই ফিকে হয়ে যায় সমস্ত আনন্দ ও উদ্দীপনা। পড়ে থাকে শুধুই বিদায়ের যন্ত্রণা। তবু তো জীবন চলতে থাকে, তবু তো ভালোবাসা ভরে থাকে প্রেমিকের মনে। এ শহর ভালোবাসতে জানে, এ শহর জানে ফিরে আসতে, এ শহর জানে কাছে টানতে। পুজো প্রেমের গল্প জমেছে। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে হবেই সে কথা। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে নিতে ভুলবেন না। এবার চলে আসি সেই গুরুত্বপূর্ণ কথায়। ভালোবাসার মরশুমের আরও একটা ভেঞ্চার, ভূত চর্চা, যেখানে এখনো পর্যন্ত আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড়হীন করা ভূতের গল্প নিয়ে হাজির থাকি। তবে এবার থেকে, মানে পুজোর পর থেকে, খুব শিগগিরই আসতে চলেছে সপ্তাহে আরও একটা দিন রোমাঞ্চ আর রহস্যে ভরা কিছু গল্প। তাহলে দেরি কেন? ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাও সাবস্ক্রাইব করে রাখুন। ভূত চর্চা চ্যানেলটার লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে আর সময় নষ্ট করব না, চটপট গত সপ্তাহে প্রথম যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো একটু জানিয়ে দিই। হয়তো 10-এর বেশি কিছু নামই ঘোষণা করব আজ। তারা হলেন অরুণিমা সেন, সুভাষ দাস, শেখ হাফিজুল, জগদীশ দোলাই, রতন সাঁতরা, কাজলি দালাল, ঈশানী ঘোষ, সীমা গিরি, সুমনা মণ্ডল, মোহিনী ভট্টাচার্য, কৌশিক মাইতি, ইন্দ্রাণী আড্ডি, মিতা আচার্য, সনাতন বাগ, রচনা সামন্ত, নিয়তি সামন্ত, লিপন সরকার, ঝর্ণা খাতুন, মাসুমা আক্তার, শেখ সাবির, রিয়া দাস, বর্ষা বাগ সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, রেহানের ডাক নাম কি ছিল? যদি গল্পটা খুব মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্ন কিন্তু ভীষণ সহজ। তাই সময়ের অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নিন আর সঠিক উত্তর টাইপ করুন কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জনের নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই, বিদায় জানাতেই হচ্ছে। তাহলে সঙ্গে থাকবেন। কথা হচ্ছে আগামী শুক্রবার ভালোবাসার মরশুমে ঠিক রাত্রি 8টায়, আর তারপর আগামী শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। আর হ্যাঁ, সবাইকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা। এই পুজোটা খুব ভালো করে আনন্দ করে কাটান, আর অবশ্যই ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও রাখুন আনন্দে সামিল করে।